6 ঘন্টায় রাজধানীতে ৩২ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি, 10 জেলায় ঝড়ের পূর্বাভাস। জুলাই সনদে সই না করা অংশের দায় নেবে না বিএনপি, বললেন ফখরুল। ইসলামের নামে জাতিকে বিভক্ত করছে একটি দল, অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচনের আগ মুহূর্তে আরপিও সংশোধনের দাবি অযৌক্তিক, মন্তব্য জামায়াতের। স্বাক্ষরের পর জুলাই সনদে বিতর্কের সুযোগ নেই, বলছে এনসিপি। এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা অসদাচরণ করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ইসি আনোয়ারুলের। ফের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করার অঙ্গীকার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি মাহমুদ হোসেন। ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় দেশে 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গেল 6 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 32 মিলিমিটার। এছাড়া মধ্যরাত পর্যন্ত দেশের 10 জেলায় ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, যশোর, কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটের নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সড়কে যানজট তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন নগরবাসী। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন নিয়ে যত বাধা তার পুরোটাই জামায়াতের সৃষ্টি করা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ দেশের জনগণের দরকার নেই, এখন জরুরি একটি সুষ্ঠু নির্বাচন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। 7 নভেম্বরের চেতনায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধার সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে অংশ নিয়ে দেশ বিরোধী যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার অঙ্গীকার করেন দেশের বিভিন্ন প্রান্তের মুক্তিযোদ্ধারা। পাকিস্তান আমল থেকেই 69 যে মুভমেন্ট, তখন থেকেই বিরোধিতা করেছে জামাতে ইসলামকে আজকে পরাজিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। 71-এর অপরাধের জন্য জামায়াত নিষিদ্ধের দাবিও তুলেন তারা। ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ দেশের জনগণের দরকার নেই, এখন জরুরি সুষ্ঠু নির্বাচন। যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছে, তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সনদ। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। একটি পক্ষ পরিকল্পিতভাবে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা করছে উল্লেখ করে স্বাক্ষর না করা জুলাই সনদের দায় বিএনপি নেবে না বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের, আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না, প্রস্তাবে ছিল না। এ সময় নির্বাচনী সব বাধা জামায়াতের সৃষ্ট বলেও অভিযোগ করেন তিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা দলের আরেক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করত, ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ বুঝে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। এদের সাথে প্রকৃত বিএনপির কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনা গত 17 বছর লুটপাটের রাজনীতি কায়েম করে এখন ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন রিজভী। 30 লক্ষ মানুষের আত্মদান, এটা ছোট। তারা বাংলায় কোনো লেনদেন
দর্জি তৈরি হওয়ার জন্য এই আত্মদান। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি একথা বলেন। ইসলামকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সেই জন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার। আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার 14 গ্রামে এক সভা শেষে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় তিনি একথা বলেন। গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে নথি স্বীকার করার শামিল বলেই আমরা মনে করি। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। সংস্কারের পক্ষে থাকা দলগুলোর সঙ্গেই কেবল এনসিপির জোট হতে পারে বলে মন্তব্য করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে বরগুনা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সব দেখে শুনেই স্বাক্ষর করায় জুলাই সনদ নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই। সংস্কারের পক্ষে যারা আছে, যারা আছে তাদেরকে মনে হয়েছে তারা কাছাকাছি অবস্থান নিয়েছে, সংস্কারের পক্ষে যে আছে তাকে মনে হয়েছে যে সংস্কারের পক্ষ থেকে তারা দূরে চলে গিয়েছে। বিষয়টা হচ্ছে এমন। আমরা বারবার করে বলেছিলাম যে এই যে জুলাই সনদ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এই বিষয়টি সুরাহা হতে হবে এবং সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে। তারপরে হচ্ছে আমরা সিগনেচার করব। আমরা সিগনেচার করি নাই, তারা সিগনেচার করেছে। এখন সেটা তারা জুলাই যেই কনসেনসাস কমিশন, সেই কমিশনের সাথে সেই বিষয়টি তারা নিষ্পত্তি করবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশন বদ্ধপরিকর বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এ নিয়ে কমিশন সম্পন্ন করেছে বলেও জানান তিনি। সকালে কুয়াকাটায় স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের অসদাচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। নির্বাচন কমিশন দৃঢ় প্রত্যয় আবারও কমিশনের পক্ষে ব্যক্ত করছি, ভালো, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর। সরকারি ঘোষণার 9 মাস পার হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণ প্রক্রিয়া শুরু হয়নি। ফলে এক দফা দাবিতে টানা 20 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। আন্দোলনের মুখপাত্র মোখলেসুর রহমান বলেছেন, দাবি মানা না হলে রোববার যমুনামুখী লং মার্চ কর্মসূচি পালন করবেন তারা। মনিরুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে শখানেক মানুষ বসে আছেন। খাওয়া নেই, গোসল নেই, এমনভাবেই কাটছে টানা 20 দিন। প্রেস ক্লাবই যেন ঘরবাড়ি তাদের, নিদ্রার জায়গা এখন এটাই। কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটায় চোখের নিচে কালি পড়েছে অনেকের। টাকার অভাবে দুপুরের খাবার তালিকায় থাকছে কেবল শুকনো মুড়ি। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, গোসল নাই, বাথরুম নাই, কিছু নাই। আমাদের বাথরুম করতে হয় অনেক দূরে গিয়ে টাকা দিয়া করে। তো আমরা তো বাড়ি থেকে আসছি সামান্য টাকা নিয়ে। এরা সবাই অনুদানভুক্ত ও অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। আন্দোলনের শুরুতে 5 দফা দাবি থাকলেও এখন পরিণত হয়েছে জাতীয়করণ বাস্তবায়নের 1 দফায়। আগে আমাদের 5টা দাবি ছিল, এখন আমরা 5 দফা মানি না। আমাদের 1 দফা হইলো জাতীয়করণ। সমাজে, সংসারে কোনো জায়গায় আমরা সম্মান পাই না, যে আমরা চাকরি করি, বেতন নাই, টাকা নাই। শিক্ষকরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছে
হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাতে চাকরি জাতীয়করণের প্রক্রিয়া ঝুলিয়ে রাখা হয়েছে। সরকার সবকিছু দিতে পারে, কিন্তু আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বেতন দিতে পারে না, এটা সরকারের ব্যর্থতা। আমরা খেয়ে না খেয়ে আজকের 20 দিন ধরে এখানে অবস্থান করতেছি, কিন্তু সরকার আমাদের কোনো কিছু সারাই দিতেছে না। জাতীয়করণের গেজেট প্রকাশ না করলে রোববার প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক আন্দোলনের মুখপাত্র। রোজ রবিবার সকাল 11 ঘটিকার পরেই আমরা আন্দোলনরত শিক্ষকদের অবস্থান ধর্মঘট থেকে লং মার্চ টু কর্মসূচি পালন করব। আমরা দেশের সকল শিক্ষক সারা রাতে আমাদের আসতেছে, আগামীকাল কয়েক হাজার শিক্ষক নিয়ে আমাদের দাবি আদায়ের লক্ষ্যে, বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রেস ক্লাব থেকে লং মার্চ টু যমুনা আমরা কর্মসূচি পালন করব। গত 28 জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ীকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিলেও বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 9 মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হলো দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। যদিও রাত্রি যাপনের সুযোগ না থাকায় ভ্রমণে অনাগ্রহী পর্যটকরা। প্রথম দিনে ছাড়েনি একটি জাহাজও। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, ভ্রমণ পিপাসু না বাড়লে জাহাজ পরিচালনা করবেন না তারা। কক্সবাজারের জেলা প্রশাসক জানান, ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ মিলবে, তখন পর্যটক বাড়বে। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছে সিফাত রহমান জেসি। দীর্ঘ 9 মাস পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজারের ননিয়ারছড়া ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ ছাড়ার কথা থাকলেও প্রথম দিন শনিবারে কোনো জাহাজ ছেড়ে যায়নি। পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বরে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে ভ্রমণ অনুমতি পাচ্ছেন পর্যটকরা। রাত্রি যাপনের সুযোগ মিলবে ডিসেম্বর থেকে। ফলে জাহাজ মালিকপক্ষের মধ্যে পর্যটক পরিবহনে অনাগ্রহ দেখা দিয়েছে। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, যাত্রী সংকটে এই মুহূর্তে জাহাজ চলাচলের সম্ভাবনা কম। দিনে গিয়ে দিনে 14 থেকে 16 ঘন্টা আসা যাওয়া করে এখানে কেউ কোনো পর্যটক যাবে বলে আমি মনে করি না। যার এই প্রমাণ, কোনো পর্যটক এই পর্যন্ত কোনোভাবে সাড়া দেয়নি আমাদেরকে। তো এটা সরকার যদি এভাবে সিদ্ধান্তের উপর তাদের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে নভেম্বরে জাহাজ চলাচল কোনোভাবে সম্ভব নয়। কক্সবাজার জেলা প্রশাসক বলেন, স্বল্প সময়ের ভ্রমণে পর্যটকেরা অনাগ্রহী হওয়ায় কিছুটা সংকট সৃষ্টি হয়েছে। তার আশা, যাত্রী বাড়লে জাহাজ মালিকরা পরিবহন শুরু করবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে ইনানি বা টেকনাফ থেকে নয়, শিপ ছাড়বে কক্সবাজার থেকে। কক্সবাজার থেকে যদি শিপ ছেড়ে যায়, শিপ পৌঁছতে যেমন দেরি হয়, একইভাবে আবার আসতেও একটা সময় লাগে, যার পরিপ্রেক্ষিতে একজন পর্যটক ওখানে 1 ঘন্টার বেশি সেন্ট মার্টিনে থাকার সুযোগ থাকে না। যার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় পর্যটকরা যেমন আগ্রহ হারিয়ে ফেলতেছে, একইভাবে কক্সবাজারের পর্যটন শিল্পে কিছুটা প্রভাব পড়বে। সেন্ট মার্টিনের পর্যটন শিল্প সংরক্ষণ ও সমৃদ্ধ করতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান সংশ্লিষ্টরা। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দেশের মাদ্রাসা শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের নবজাগরণের দ্বার প্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সমাবেশে একথা বলেন তিনি। ইসলাম সহ অন্যান্য বিষয়ে মেলবন্ধনের কারণে তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান পোক্ত করেছে বলেও মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের, আমি মনে করি এটা এক ধরনের মুসলমান, বাঙালি মুসলমানের রেনেসা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সারা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সারা পৃথিবীতে 1 নম্বর স্থান অধিকার করবে। সালমান শাহ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নায়কের ভক্তরা। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সারা দেশ থেকে আসা সালমান ভক্তরা। প্রিয় নায়কের মৃত্যুর 29 বছর পরও সঠিক বিচার না পেয়ে ক্ষোভ জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। একসাথে রয়েছে দুজন। বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ।
মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি হয়ে ওঠেন কোটি দর্শকের হৃদয়ের নায়ক। তার হাসি, স্টাইল, সংলাপ সবকিছুই আজও তরুণদের কাছে অনুপ্রেরণা। 1996 সালের 6 সেপ্টেম্বর একটি কালো সকাল। হঠাৎ করেই ভক্তদের হৃদয়ে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুবরণ করেন সালমান শাহ। কিন্তু রহস্যজনক সেই মৃত্যু নিয়ে তখন থেকেই শুরু হয় বিতর্ক, জন্ম নেয় অসংখ্য প্রশ্নের। সালমান শাহর বিদায়ের পর একটি অপমৃত্যু মামলা হয়, তবে এত বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা করেছেন সালমানের মামা, যেখানে নায়কের স্ত্রী সামিরা ও খলনায়ক ডন সহ 11 জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সালমান ভক্তরা। মামলা ঘোষণা হওয়ার পরেও কেন আসামিদের গ্রেফতার করা হচ্ছে না? কেন এখনো পর্যন্ত একজন আসামিও আইনের আওতায় আনা হয়নি? গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও কেন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না? একটা মানুষ মাত্র 3 বছর 3.5 বছর ক্যারিয়ারে এত বছর ধরে তার জনপ্রিয়তা ধরে রাখতে পারছে, এটা ওর ক্রেডিট। ভক্তদের দাবি আগাম জামিন ঠেকিয়ে যেন দ্রুত বিচার কার্যক্রম শুরু করা হয়। ন্যায় বিচারের দাবিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আমার জন্মটা হলো সালমান শাহর মৃত্যুর পরে, তারপর আমি সালমান শাহ ছবি দেখে আজকে আমি তার কাছ থেকে শিখে তাকে দেখে আমি আজকে এখানে সিনেমা করতে আসছি। আমার জন্মের অনেক আগেই সালমান শাহ মারা যায়, তবে আমার জন্মের পর থেকে আমি দেখতাম আমার আব্বু আম্মু সালমান শাহর অনেক বড় ভক্ত ছিল। সময় হয়তো অনেক কিছুই বদলে দিয়েছে, কিন্তু সালমান শাহ আজও বেঁচে আছেন কোটি ভক্তের হৃদয়ে। প্রিয় নায়কের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন হবে এমন চাওয়া তাদের। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এর বর্বর হামলায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সুদান। শহরের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে শয়ে শয়ে মরদেহ। আতঙ্কে এরই মধ্যে এলাকা ছেড়েছেন কয়েক হাজার মানুষ। এদিকে নির্বিচার হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। যুদ্ধাপরাধের তদন্ত সহ দায়ীদের বিচারের দাবি তুলেছে তারা। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। হত্যা, ধর্ষণ আর লুটপাটের শহরে পরিণত হয়েছে সুদানের আল ফাশির। দারফুর অঞ্চলের শহরটি জুড়ে তাণ্ডব চালিয়েছে আধা সামরিক বাহিনী RSF। এরই মধ্যে শহরটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে তারা। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, শহর দখলের পর থেকে RSF বাহিনী 1500 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের মধ্যে অন্তত 460 জনকে হাসপাতালের ভেতরই হত্যা করা হয়। এছাড়া আল ফাশির শহর ও এর আশপাশের এলাকা ছেড়েছে অন্তত 62,000 বাসিন্দা। কেবল দারফুর নয়, উত্তর কর্দোফানেও চলছে নারকীয় তাণ্ডব। পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে মরদেহ। আধা সামরিক বাহিনী RSF আল ফাশির ঘাঁটি দখলের পর থেকেই অঞ্চলটিতে শুরু হয়েছে বর্বরতম হত্যাযজ্ঞ। পশুর মতো হিংস্র হয়ে উঠেছে বাহিনীটির সদস্যরা। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, উত্তর দারফুরের পরিস্থিতি এখনও ভয়াবহ। বেসামরিকদের উপর হামলা চলছে। আল ফাশিরের নিরাপত্তাহীনতার কারণে প্রাণ বাঁচাতে তাউইলা সহ অন্যান্য শহরের দিকে পালাচ্ছেন মানুষ। নিরাপত্তার অভাবে পথে চলাচলও সীমিত রয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে রাজধানী আল ওবেইদের উত্তরে অবস্থিত উত্তর কর্দোফানেও মানবিক পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM এর হিসাব অনুযায়ী চলতি সপ্তাহেই অঙ্গরাজ্যটির বারা শহর থেকে স্থানান্তরিত হয়েছে প্রায় 36,000 মানুষ। উত্তর আফ্রিকার দেশটিতে চালানো নির্বিচার হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। দারফুর ও উত্তর কর্দোফানে বেসামরিকদের সুরক্ষা ও মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 6 ঘন্টায় রাজধানীতে 32 মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি, 10 জেলায় ঝড়ের পূর্বাভাস। জুলাই সনদে সই না করা অংশের দায় নেবে না বিএনপি, বললেন ফখরুল। ইসলামের নামে জাতিকে বিভক্ত করছে একটি দল, অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচনের আগ মুহূর্তে আরপিও সংশোধনের দাবি অযৌক্তিক, মন্তব্য জামায়াতের। স্বাক্ষরের পর জুলাই সনদে বিতর্কের সুযোগ নেই, বলছে এনসিপি।
এবং মাঠ পর্যায়ের কর্মকর্তারা অসদাচরণ করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি ইসি আনোয়ারুলের। ফের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করার অঙ্গীকার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে